শুধু চোখের মণি থেকে সরু আঁকা বাঁকা পথে বেরিয়ে আসছে রক্তগঙ্গা। শিয়া এই দেখে ভয় প্রায় আধমরা হয়ে গিয়েছিল এবং তারপর সে দেখে শুভ হাতে একটা কাঠুরি নিয়ে দাঁড়িয়ে আছে। শিয়াকে চিৎকার করে আটকানোর চেষ্টা করলেও শুভ এক কোপে শিয়ার ঘাড়ে কাঠামোটা বসিয়ে দেয়। সাথে সাথে চিৎকার করে বসে শিয়া। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনের জন্য। নমস্কার, আমি সায়ন্তন, তোমরা শুনছো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ তোমরা শুনবে লেখক শ্রীতানের কলম থেকে একটি ভয়ের গল্প, গোল দিঘির আতঙ্ক। আজকের গল্প পাঠে রয়েছে সৌম্যদীপ। শুনতে থাকো শ্রীতানের কলম থেকে ভয়ের গল্প, গোল দিঘির আতঙ্ক। কলেজ শেষ হওয়ার পরে 5 বন্ধু একসাথে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। 5 বন্ধু একসাথে আছে প্রাথমিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার পর্যন্ত। এমনকি ওদের পড়ার বিষয়ও ছিল এক। আপাতত সবাই বাঁকুড়া মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছে। 5 বন্ধুর মধ্যে 3 জন ছিল ছেলে এবং বাকি 2 জন মেয়ে হলো শিয়া এবং ঈশা। এবার মাসের শেষে তো বেশ অনেকগুলো ছুটি পাওয়া গেছে, কোথাও থেকে একটা ঘুরে আসলে হয় না? হ্যাঁ, কোথায় অনেক দিন রে, দিয়েছে তো মাত্র 6 দিন ছুটি। এতে আবার তুই সিমলা যাওয়ার প্ল্যান করছিস নাকি? আরে না রে বাবা, তুই অত দূরে যেতে গেলে তো মোটামুটি 3-15 সময় লাগবে। অত সময় কে দেবে? আর সেটা আমাদের এই জোড়ি নিশ্চয়ই দেবেও না। তো নিজের ঘুরতে যাওয়ার প্ল্যান নিজের কাছেই রাখ। তার চেয়ে বরং আমি বাড়ি গিয়ে ল্যাড খাবো। আগে না ম্যাডাম, সেই কাজটি হচ্ছে না। এই 6 দিন চল আমরা সবাই মিলে এখানকার লোকালে কোথাও গিয়ে ঘুরে আসি। চ। এই জানিস, অনন্যা বলছিল প্রতাপনগর বলে একটা খুব সুন্দর জায়গা আছে এখানে, ওখানে গেলে ভালো হয় না? এই জানিস, অনন্যা বলছিল প্রতাপনগর বলে একটা খুব সুন্দর জায়গা আছে এখানে, ওখানে গেলে ভালো হয় না? এলেন আমার রাজপুত্তুর। আমি যে একটা কথা বলে উদ্ধার করলাম, তার কি হবে? শিয়া ভালোই বুঝতে পারে এদের এভাবে ছাড়লে চুলোচুলি হয়ে যেতে পারে। তাই আর বেশি রিস্ক না নিয়ে ওদের থামানোর জন্য বলে ওঠে, আচ্ছা হয়েছে হয়েছে, প্রতাপনগরই ফাইনাল, আমরা সেখানেই যাচ্ছি। কেমন? কি রে আর্য, রাজি তো? হ্যাঁ, এতে আমার কোনো সমস্যা নেই। রাজ তো পারলে এখনই এইভাবে দৌড় মারবে প্রতাপনগরের দিকে। কিরে রাজ, ঠিক বলছি তো? না, একদম ভুল কথা বলছিস। ভাট না ওকে বল যাবি কিনা। আরে তোর মুখ একেই পেঁচাদের মতন, প্লিজ ভাই আর এটাকে পেঁচার অধম বানাস না। আরে তোর মুখ একেই পেঁচাদের মতন, প্লিজ ভাই আর এটাকে পেঁচার অধম বানাস না। আর হ্যাঁ, তোরা সবাই যখন যাচ্ছিস তখন আমি একা বাড়ি গিয়ে কি করব? ঠিক আছে, তাহলে আজ থেকে 2 সপ্তাহ পর আমরা সকলে মিলে প্রতাপনগরের দিকে রওনা দেবো। কেমন? আর হ্যাঁ, সবাই কিন্তু ঠিকঠাক টাইমে দেখা করবি, নয়তো আমি সবার ঘাড় মুটকে দেব। আরে হ্যাঁ রে বাবা, তাই হবে। এবার চল রুমে যাই, কাল আবার সকাল সকাল ডিউটি আছে আমার। হ্যাঁ হ্যাঁ চল। ঘুরতে যাওয়ার সব প্ল্যান ফিক্স করে যে যার পিজির দিকে রওনা দেয়। ওরা সকলেই বেশ আনন্দের সাথে কটা দিন কাটিয়ে আসবে ভাবলেও আদতে কি সত্যি ওদের দিনগুলো ভালো কাটবে? ধুর ধুর, দেখ 6টা বেজে গেল, কিন্তু এই রাতটার কোনো পাত্তাই নেই। ভাল লাগে না ছাতার মাথা। দেখ, হয়তো অ্যালার্ম বন্ধ করে দিব্যি ঘুমোচ্ছে মহারাজ। আরে আমি ওকে কাল রাত্রিবেলায় কল করলাম, ওকে বলে রাখলাম যে তাড়াতাড়ি উঠবি ঘুম থেকে। তখন ও কত বড় বড় বাতলা মারলো যে ও নাকি খুব পাংচুয়াল আর ঠিক টাইমে সবার আগে হাজির হবে। আর দেখ, এই ওর পাংচুয়ালিটির নমুনা। শুভর কথার মাঝেই রাজ এসে হাজির হয়। বেচারা পিজি থেকে দৌড়াতে দৌড়াতে এসেছে, তা ওকে দেখলেই বোঝা যায়। আরে বিশ্বাস কর তোরা, আমি অ্যালার্ম দিয়েই শুয়েছিলাম, কিন্তু কেন জানি না শুনতেই পেলাম না আওয়াজটা। নাকি অ্যালার্মটা বাজলো না, কে জানে, বোধহয় বাজিনি, জানিস তো। থাক থাক, হয়েছে।
আর বাতিলা না মেরে চল তাড়াতাড়ি, নয়তো ট্রেন ছেড়ে দেবে। তারপর দেখবো প্রতাপনগরের বদলে আবার পিজিতেই ফেরত চলে এসেছি। আর বেশি কথা না বাড়িয়ে ওরা স্টেশনে যায়। ট্রেন মোটামুটি ঠিকঠাক সময়তেই এসেছে, তবে ট্রেনে প্রচণ্ড ভিড় হওয়ায় ওরা কোনো রকমে ঠেলে ঠুলে উঠেছে। দুটো বসার সিট পাওয়াতে ঈশা আর সিয়া গিয়ে বসে পড়ে। আর্য আর রাজ দুজন ওদের পাশে দাঁড়িয়ে যায়। সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিল, হঠাৎ সিয়া খেয়াল করে শুভ এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। মুখটা কিরকম যেন শুকনো শুকনো লাগছে। সিয়া নিজের জায়গায় রাজকে বসতে দিয়ে শুভর পাশে গিয়ে দাঁড়ায়। শুভ এক মনে কেমন যেন বাইরের দিকে তাকিয়েই আছে। ওর পিছনে যে কেউ আছে তা যেন ওর খেয়ালই নেই। এই সময় সিয়া ওর গায়ে ঠেলা দিয়ে ওকে ডাকে, এবং তখনই শুভর যেন এক প্রকার হুঁশ ফিরে আসে। আমি কি করছি সেটা পরের কথা, তার আগে বল তোর কি হয়েছে? এরকম ভাবে বাইরের দিকে তাকিয়ে এক মনে কি দেখে চলেছিস বলতো? আমার আবার কি হবে? ওই কিছু হয়নি তো। বেকার মিথ্যে বলে কি হবে? তোর মিথ্যে কথা বোঝাই যাচ্ছে, তাই বলে ফেল ঝপঝপ, কি হয়েছে? আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, আসলে ওই মিথ্যে বলার অভিনয় তুই একদমই পটু নোস, তাই বলে ফেল। বল না, কি রে, সেই কখন থেকে তো জিজ্ঞেস করছি। আরে তেমন কিছুই না। তাহলে কেমন কিছু? আসলে আসলে কোকোর জন্য মন কেমন করছে। কোকো? ও আচ্ছা, তোর এই কুকুরটা, তা কি হয়েছে ওর? আসার সময় কিছুতেই আমাকে ছাড়তে চাইছিল না। আসলে ও এই রকমটা কখনোই করে না, তাই আরও মনটা কেমন একটা করছে। আরে আসলেও তোকে ছাড়া থাকবে তো এই কটা দিন, তাই হয়তো একটু মন খারাপ করছিল, বুঝলি? না রে, ব্যাপারটা ওরকম না। আমি কলেজ গেলে তো আমাকে ছাড়াই থাকে। ওকে আজ পাশের বাড়িতে যখন রাখতে গেলাম তখন কেমন একটা ঘুম মেরেছিল, দেখে খারাপ লাগছিল জানিস। ভাবিস না রে অত, তুই ওভার থিঙ্ক করছিস। জানি না, তবে খারাপ লাগছে। দেখ, ব্যাপারটা নিয়ে যত ভাববি তত বেশি খারাপ লাগবে, তাই অত ভেবে আর কাজ নেই। সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, মজা করব, তখন দেখবি সব ঠিক হয়ে যাবে। তোর কথাই যেন সত্যি হয়। অনেক হয়েছে, এবার চল ওখানে, দেখবি সবার সাথে থাকলে কেমন মন খারাপ এক মুহূর্তে ভালো হয়ে যাবে। চ। শুভ এবার শিয়ার সাথে বাকিরা যেখানে ছিল সেখানে গেল। এভাবেই হাসি মজা করতে করতে গোটা ট্রেন জার্নিটা বেশ ভালোই কাটলো সবার। কিছু সময় পরেই ট্রেনটি প্রতাপগড় স্টেশনে এসে পৌঁছায়। আচ্ছা শোন, আমরা ঠিক যেই জায়গাটায় রুম বুক করেছি সেইখান পর্যন্ত যেতে হলে হেঁটে গেলে চলবে না, আমাদের একটা গাড়ি বুক করতে হবে। হ্যাঁ, অনেকটাই রাস্তা, আর আমিও তো অতটা হাঁটতে পারবো না। আমরাও হাঁটবো না। কি ঈশা? নো ওয়ে। ঠিক আছে, তাহলে গাড়ি দেখি। শুভর কথা মতন সবাই এগিয়ে গিয়ে একটা গাড়ি বুক করে নেয়। তারপর সবাই মিলে এগিয়ে যায় ওদের গন্তব্যের দিকে। প্রতাপগড়ের বিখ্যাত জায়গা গোলদিঘির পাশেই ওদের হলিডে হোম। এক অপরূপ সৌন্দর্য এবং পরিপূর্ণ এক জায়গা, চারিদিকে ঘন সবুজের ছোঁয়া, আর তার মাঝ দিয়ে বয়ে গেছে এক দিঘি, যার নাম গোলদিঘি। কি সুন্দর না জায়গাটা, হ্যাঁ? হ্যাঁ রে, যেই দিকে তাকায় সেই দিকেই শুধু সবুজ আর সবুজ, কি সুন্দর না? আর তার মাঝে এই কাঁচের মতো পরিষ্কার জলরাশি এর সুন্দরতাকে যেন আরও বাড়িয়ে দিয়েছে। কি বলিস? ওরা সবাই হোটেলটির বাইরে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য অনুভব করছিল। হোটেল বললে হয়তো ভুল হবে, আসলে গ্রামীণ এলাকায় হোটেলের মতন অতটা সুব্যবস্থা নেই। যেহেতু এটা ট্যুরিস্ট এলাকা, তাই দোতলা এক বাড়ির নিচের তলাগুলো বাড়িওয়ালা থাকে, আর উপরে হোটেল রুম হিসেবে ভাড়া দেওয়া হয়। গোলদিঘির একদম পাশেই এই হোটেলটা। ওদের কথাবার্তার মাঝেই শুভ এসে হাজির হয়। আচ্ছা সবাই রুমে চ, অফিসিয়াল কাজকর্ম সব হয়ে গেছে। শোন শিয়া আর ঈশা, তোদের আলাদা রুম আর আমাদের তিনজনের আলাদা রুম। হ্যাঁ হ্যাঁ বস, হ্যাঁ, উত্তম কাজ করেছো। চলুন এবার ফ্রেশ হয়ে নি, তারপর আমরা ঘুরতে বেরোবো। ওকে? যথা আজ্ঞা মহারানী। ওদের কথাবার্তার মাঝেই
শুভ এসে হাজির হয়। রাজের কথায় সবাই হেসে ওঠে। তারপর ওরা সবাই হোটেলের ভিতর যে যার রুমে চলে যায়। 1 ঘন্টার মধ্যে সবাই ফ্রেশ হয়ে নিচে এসে দেখা করে। ওদের বেরোতে দেখে হোটেলের মালিক, একজন মধ্যবয়স্কা মহিলা, উনি এসে বলেন, আপনারা কি এখন বেরোচ্ছেন? হ্যাঁ, কেন বলুন তো? না না, অসুবিধা কিছু নেই, খালি আপনারা দেখবেন যেন সূর্য ডোবার আগে চলে আসেন। ওনার এরকম দাবি শুনে সবাই বেশ অবাকই হয় এবং সাথে বেশ কৌতূহল প্রকাশ করে। হঠাৎ এরকম কথা বলছেন? এখানে চুরি ডাকাতি হয় নাকি? না না বাবু, সেরকম কিছু নয়। সূর্য ডোবার পর ওই দিঘির পাড়ে যাওয়া বা এখান থেকে আসা উচিত নয়, বুঝলেন তো? কেন উচিত নয় কেন? এক সময় এই গোল দিঘি অনেক মানুষের প্রাণ নিয়েছে বাবা। এই এলাকায় খুব বলা হয় যে আগে এখানে নাকি অনেকে এই গোল দিঘির জলে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। দেখেন না, এত সুন্দর পরিষ্কার জল হওয়া সত্ত্বেও কেউ এখান থেকে 1 ফোঁটা জল না তো খায় না গায়ে লাগায়। এই আপনি এসব আজগুবি কথা বলে আমাদের ভয় দেখাচ্ছেন কেন বলুন তো? হ্যাঁ, ঠিক কথা। বিজ্ঞানীরা তো প্রসারের পরেও আপনারা আপনারা অশরীরী ভূত এইসবে বিশ্বাস করেন কিভাবে? আপনারা শহুরে মানুষ, আপনারা মানবেন কেন এই গল্প? আমরা তো গ্রামে থাকি, তাই আমরা জানি এই মায়াবিনী দিঘি যে কত মায়া দেখায় রাতের অন্ধকারে, তা আপনারাও জানেন না। আমার স্বামীও এই দিঘির কবলের মুখে পড়ে আর বাড়ি ফেরেননি বাবু। তাই আপনাদের সাবধান করছি, কথাটা শুনুন আপনারা, তাহলে আখেরে মঙ্গল আপনাদেরই হবে। আর আপনাদের ভুল বুঝিয়ে আমার কি লাভ এতে বলুন তো? তাই আমার কথাটা শুনুন বাবু। মহিলাটি এই পর্যন্ত বলে সেখান থেকে ধীর পায়ে চলে যায় নিজের ঘরের দিকে। কিন্তু ওদের 4 জনের পা যেন ওখানেই জমে গেছে। এক অস্বাভাবিক নীরবতা বিরাজ করছে ওদের মাঝে। গোলদিঘির এই অলৌকিক ঘটনার সব গল্প কি সত্যি, নাকি কেউ গুজব রটায়? আর যদি সত্যি হয়, তাহলে ওই মহিলার স্বামী ও সন্তান মারা গেল কিভাবে? এসব ভাবতে ভাবতেই আর্য ওদের সেই নীরবতা ভঙ্গ করে বলে, এইসব ভেবে আপাতত লাভ নেই, এখন বেরোনো যাক। সূর্য ডোবার পর যা হবে দেখা যাবে। বাকিরাও ওর কথার সম্মতি জানিয়ে একসাথে বেরিয়ে পড়ে। সকলে সেদিনের ব্রেকফাস্টটা বাইরেই করে চারিদিকে ঘুরে বেড়াতে থাকে। মহিলাটি এমন একটা অদ্ভুত কথা বললেন। হ্যাঁ, সেটাই। আরে এখন এইসব কেউ বিশ্বাস করে নাকি? কি জানি, ওনার ওই কথাগুলো এইভাবে বলার কি মানে বা কি দরকার? আচ্ছা তোরাই বল, তোদের মনে হয় গোলদিঘির এই আতঙ্ক যদি সত্যি হতো, আমরা জানতে পারতাম না? আমরা তো প্রপার খোঁজ খবর নিয়েই এসছি। একদমই তাই, এত ভাবার কিছু হয়নি। উনি হয়তো ভেবেছিলেন ওনার এসব গল্প শুনে আমরা ভয় পেয়ে ফিরে আসব, আর তারপর গিয়ে ওনাদের হোটেলে রাতের সাথে সন্ধ্যের খাবারটাও আমাদের খেতে হবে। বাহ, গ্রেট! তাহলে এটা এক প্রকার মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা, তোদের নিজেদের থিওরি সাজানো হলে বলিস, তাহলে আমরা ফিরবো এবার। হ্যাঁ হ্যাঁ, চল এবার ফিরতে হবে। বিকেল 5টার দিকে ওরা সবাই একসাথে হোটেলে ফিরে আসে। তবে হোটেলের কাছে গিয়ে ওরা বেশ অবাক হয়। সকালে যখন এসেছিল তখন কিছু লোকের আনাগোনা থাকলেও এখন এদিকে কাকপক্ষীও নেই। ওরা হোটেলের ভিতর গিয়ে দেখে মালিক হাতে তালা চাবি নিয়ে দাঁড়িয়ে আছে। এই আপনি হাতে তালা নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আমি মেন গেটে তালা দেব বলে দাঁড়িয়ে আছি। কেন এত তাড়াতাড়ি মেন গেটে তালা দেবেন কেন? আর আমরা খাবোই বা কি বাইরে না গেলে? খাবার ব্যবস্থা আমি এখানেই করে দেব, তবে আপনারা দয়া করে আর কেউ বাইরে বেরোবেন না রাতে। শুনুন, আপনি যে এসব বলছেন তার কোনো ভিত্তি নেই। আমরা এভাবে আটকা হয়ে থাকবো এখানে? আমার কথা শুনুন ম্যাডাম, বেরোবেন না এখান থেকে, এটাই আমাদের সব থেকে নিরাপদ জায়গা। আর হ্যাঁ, কখনো ওই দিঘির দিকে রাতে তাকাবেন না, ওই দিঘি রাতে অনেক মায়া দেখায়।
এই বলে মহিলা ধীর পায়ে এগিয়ে গিয়ে তালা লাগিয়ে দেন দরজায়। তারপর আস্তে আস্তে নিজের ঘরের দিকে চলে যান। না, যাই, চল ঘরে যাই। এখানে দাঁড়িয়ে কি আর করব, আর তো বেরোতেও পারবো না। এক কাজ কর, শিয়া ঈশা তোরা আমাদের রুমেই চলে আয়, একসাথে আড্ডা দিয়ে ডিনার করে তারপর তোরা তোদের রুমে শুতে চলে আস, কেমন? হ্যাঁ, এটা বেস্ট। চল তোদের রুমে যাই। ওরা 5 জন আর্যদের রুমে গিয়ে বেশ কিছুক্ষণ গল্প করে। এমন সময় হঠাৎ ওদের ঘরের দরজায় টোকা পড়ে। ওরা ভেবেছিল হয়তো হোটেল মালিক আবার এসেছেন, এবং নিশ্চয়ই এসেছেন আবার কোনো বাজে কথা বলবেন বলে এবং ওদেরকে বিভ্রান্ত করবেন বলে। এই ভেবে ঈশা দরজা খুলতে যায়। এমন সময় শুভ বলে ওঠে, দাঁড়া খুলিস। ওহ, আমি পারবো না নাকি দেখতে? দাঁড়া বস, আমি যাচ্ছি। এরপর ঈশা দরজার দিকে এগিয়ে যায় খোলার জন্য, এবং দরজা খুলে দেখে যে বাইরে দাঁড়িয়ে আছেন 1 বছর 50-এর ভদ্রলোক। লোকটিকে দেখে সবাই বড় অবাক হলো। গায়ে একটা কালো চাদর মুড়ি দিয়ে সাদা পাজামা আর মাথায় হনুমান টুপি পরে দাঁড়িয়ে আছেন তিনি। ঈশা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না, কি চাই বলুন? লোকটি মুখে কিছু বলল না, চুপ করে একটা অদ্ভুত দৃষ্টিতে ঈশাকে দেখল কটমট করে। ওদিক থেকে ওনার এই চাহনি দেখে শুভ বলল, কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, কে আপনি, কাকে যাই? ভদ্রলোক এইবারও কিছু বললেন না। তবে এইবার তিনি তার ডান হাত পিছন থেকে বের করে ঈশার দিকে এগিয়ে দেয় একটা বড় প্যাকেট, যার মধ্যে বেশ অনেকগুলো কন্টেনার রাখা আছে। ও আচ্ছা, তুমি খাবার নিয়ে এসেছো? আগে বলবে তো। দাও দাও, অনেক খিদে পেয়েছে বাবা। ভদ্রলোক ঈশার হাতে প্যাকেটটা ধরিয়ে দিলেন। তবে আশ্চর্যের বিষয়, তিনি চলে গেলেন না। ওরা সাধারণ ইয়ার্কি করছিল। এমন সময় লক্ষ্য করল উনি এখনো দাঁড়িয়ে আছেন। ঈশা আবার উঠে ওনার কাছে যাচ্ছিল। এমন সময় রাজ ওকে থামিয়ে দিয়ে বলল, তুই দাঁড়া, আমি দেখছি। রাজ উঠে ওই লোকটির কাছে গেল এবং বলল, কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? কিছু বলবেন? কিছু লাগবে আপনার? কিছু চাই? হ্যাঁ? ভদ্রলোক এবারেও কোনো উত্তর দিলেন না, শুধু মুখ বাড়িয়ে ওদের খাবারের দিকে একবার চেয়ে দেখলেন। এই দৃশ্য দেখে রাজ বলল, খিদে পেয়েছে আপনার, খাবেন? এবার বিরক্তি প্রকাশ করলে লোকটি দরজার কাছেই রাখা একটা ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে কেমন করে ছুটে পালিয়ে যায়। আরে কিছু তো বলুন। রাজ এবার বিরক্তি প্রকাশ করলে লোকটি দরজার কাছেই রাখা একটা ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে ছুটে পালিয়ে যায়। জব বাবা, খিদে পেয়েছিল তো আগে বললেই হয়, চত্বরস। এরপর ওরা ডিনার করে যে যার রুমে চলে যায় শুতে। রাত বাড়ছে এবং গভীর হওয়ার সাথে সাথে সবার চোখেই নিদ্রা দেবী ভর করেছেন। সবাই যে যার মতন ঘুমিয়েও পড়েছে। কিন্তু রাত 1টা বেজে যাওয়া সত্ত্বেও একমাত্র শুভর চোখে ঘুমের ছিটে ফোটাও নেই। সারা দিন আনন্দ করে কেটে গেলেও এই মুহূর্তে আবার কোকোর জন্য মনটা কেমন করছে তার। 1 বছরের মধ্যেই কোকো বড্ড আপন হয়ে গেছে তার। বালিশের তলা থেকে ফোনটা বের করে গ্যালারি খুলে কোকোর ছবি দেখতে যায় সে। ঠিক সেই সময় শুভর পাশে শুয়ে থাকা রাজের মুখে আলো পড়ায় মুখটা কুঁচকে একটা বিরক্তিসূচক শব্দ করে রাজ। তারপর আবার পাশ ফিরে শুয়ে পড়ে। শুভর সমস্যাটা বুঝতে পেরে সেখান থেকে উঠে গিয়ে জানালার ধারে রাখা চেয়ারে গিয়ে বসে। বেশ কিছুক্ষণ কোকোর ছবি দেখার পর উঠতে যাবে, হঠাৎই নজর যায় জানালার বাইরের দিকে। সম্ভবত এই রাতটা বোধহয় পূর্ণিমার রাত, তাই চাঁদের আলোয় গোলদিঘির জলটা চিকচিক করছে। চাঁদের আলো নীল জলরাশির ওপর পড়ায় এক আলাদাই আমেজের সৃষ্টি করেছে। সত্যি এই গোলদিঘি যেন মায়া জানে। কতক্ষণ যে একইভাবে তাকিয়েছিল শুভ ওই দিকে তার কোনো ঠিক নেই। তবে হঠাৎ তার চোখ যায় গোলদিঘির পাড়ে। কে যেন একটা দিঘির পাড়ে জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছে না? কিন্তু এত রাতে তো ওখানে কেউ যায় না শুনলাম।
তাহলে ওখানে একা একা কি বসে আছে? শুভ আরো ভালো করে দেখতে যায় আর মনে মনে বলে, এটা তো মনে হচ্ছে সিয়া। হ্যাঁ, ওই ঘুমানোর আগে আমি যখন ওকে চার্জার আনতে গিয়ে দেখলাম, তখন তো একটা ওই সাদা সোয়েটার ট্রাউজার পরেছে, চুলটাও তো এইরকম করেই আটকানো ছিল ক্লিপ দিয়ে। মহিলাটা যখন বারণ করেছিল তখন কি দরকার ছিল যাওয়ার? বেশি পাকা। একবার ফোন করে দেখবো। হ্যাঁ, একবার ফোন করি। একা একা বসে আছে কেন দেখি। শুভ ফোন করে সিয়ার ফোনে, কিন্তু ফোনটা বেজে বেজে কেটে যায়। শুভ আরো 3 থেকে 4 বার ফোন করে, কিন্তু না, এবারেও একই হলো। রিং হয়ে কেটে যাচ্ছে, কিন্তু একবারের জন্য ফোন তুলছে না। তো ওকে গিয়ে ওখানেই ডাকতে হবে মনে হচ্ছে, কিন্তু নিচে তো তালা দেয়া। অবশ্য তালা দেয়া থাকলে ওই বা ওখানে যাবে কি করে? নিশ্চয়ই তালা দেওয়া নেই। শুভ বিছানার দিকে তাকিয়ে দেখে আর্য আর রাজ অঘোরে ঘুমোচ্ছে। তাই ওদের আর না ডেকে ও একাই যায় শিয়ার কাছে। আস্তে আস্তে নিচে গিয়ে দেখে দরজা হাট করে খুলে রাখা আছে। বেরোনোর সময় শুভর মুখোমুখি হয়ে যায় সেই খাবার দিতে আসা অদ্ভুত লোকটির সঙ্গে। লোকটি চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছেন। লোকটি কটকট করে চোখ পাকিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে শুভকে বলে, এই যে কোথায় যাচ্ছ এত রাতে? আপনি কথা বলতেও পারেন? আমি তো ভেবেছিলাম আপনি বোবা। চুপ, এটা মস্করা করার সময় নয় ছোকরা। যাও যাও যাও, ঘরে যাও এক্ষুনি ঘরে যাও। এইখানে টাকা ঠিক নয়। না, আমি কোথাও যাচ্ছি না। আমি আমি বাইরে যাব। আমার বান্ধবী বাইরে আছে, তাকে আনতে। বান্ধবী কোথায়? শিয়া ওই গোলদিঘির পাড়ে দেখলাম বসে আছে। আচ্ছা, ওখানে কি নেটওয়ার্ক নেই? গোলদিঘি? না, ওখানে যেও না। ওখানে কেউ যায় না, কেউ নেই ওখানে। মানেটা কি? আরে আমি দেখেছি ওপর থেকে ওখানে শিয়া বসে আছে। আপনি কি সব বকছেন? হ্যাঁ, তুমি যাকে দেখেছো সে তোমার বান্ধবী নয়। মানে কে সে? ওর মতো একই জামা পরে? সেই যশোরীটি, সেই গোলক দিদির পরে বসে থাকে সে পা ঝুলিয়ে। শুভ মনে মনে ভাবল শিয়াকেই সে পা ঝুলিয়ে বসে থাকতে দেখেছিল, কিন্তু ওটা যে শিয়া নয়, অন্য কেউ, সেটা বিশ্বাস করা এত সহজ নয়। শিয়ার মুখ স্পষ্ট দেখেছে ওই পাশ থেকে। তাই শুভ এসব কথাকে আজগুবি বলে মেনে নেয়। এই শুনুন, অনেকক্ষণ ধরে আপনার অনেক বাজে কথা শুনেছি। আমার বান্ধবী বাইরে আছে, আমি ওকে আনতে যাব। আপনি আর একটাও কথা বলবেন না। আপনি আমাকে আটকাতে পারবেন না। যেও না, ভালো কথা বলছি, যেও না। শুভ কোনো কথা না শুনে গোলদিঘির দিকে এগিয়ে যায়। অন্যদিকে লোকটি কি করবে না ভেবে ওর পিছু পিছু যায়। গোলদিঘির পাড়ের কাছাকাছি গিয়ে শুভ একবার দাঁড়িয়ে দেখে শিয়া এখনো ওখানেই আছে। পিছন দিক থেকে সেই লোকটি তখনও ডাক দিয়ে বলে, আমার কথা শোনো, যেও না ওখানে। ওই গোলক দিঘি তোমাকে গ্রাস করে নেবে, যেও না। শুভ বিরক্ত হয়ে বলে, আরে তুমি কি দেখতে পাচ্ছ না নাকি শিয়া ওখানে বসে আছে? ওই দেখো। না বাবু, ওখানে কেউ নেই বাবু, কেউ নেই ওখানে, যাবেন না আপনি। শুভ লোকটির কথা শুনে ভ্রু কোঁচকাল এবং পিছনে ফিরে আবারও একবার শিয়া আছে কিনা দেখবার জন্য মাথা ঘোরাবে, এমন সময় তাকে পিছন থেকে কে যেন একটা ঠেলে দেয় এবং সে নিচে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পর মুখ তুলে শুভ দেখে যে ওই লোকটির আর কোনো পাত্তা নেই। চারিদিকটা কেমন যেন থমথমে হয়ে আছে। শুভ ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর দেখে গোলদিঘির পাড়ে তখনও শিয়া বসে আছে। শুভ একটু অবাক হয়ে মনে মনে বলে, এখনো বসে আছে? আমি এত দূরে চেঁচালাম, পড়ে গেলাম, কি শুনতেও পেলো না নাকি? অন্য সময় তো আমার দিকে সবসময় নজর রাখি। এমন সময় শুভর আরো কিছু কথা মনে হয়, যেমন, আচ্ছা, ওই মহিলাটা তো বললো যে কেউ যেন রাত হলে বাইরে না যায়, তার জন্য তালা চাবি দিয়ে দরজা বন্ধ করে দিচ্ছি, কিন্তু পুরো দরজা তো খুলে রাখা ছিল।
কি অদ্ভুত রে বাবা। আর শিয়া বেরিয়ে এলো, আপনি একবারও দেখতে পেলেন না? এইসব আবার হয় নাকি? শুভ আর বেশি না ভেবে এবার দিঘির পাড়ে গিয়ে দেখে মেয়েটা এখনো বসে আছে, আর একইভাবে নদীর মধ্যে তার পা ডোবানো। শুভ ওর কাছে গিয়ে ওর পিছনে দাঁড়ায় এবং বলে, এই কিরে, এই এখানে বসে আছিস কেন? রাতে তো বেরোতে বারণ করেছিল, ঘুমাসনি কেন তুই? হ্যাঁ, এই জায়গাটা কিন্তু খুব একটা সেফ নয় শিয়া। কি রে, কিছু বল। শিয়া কোনো উত্তর দিল না। চুপ করে এক মনে গোলদিঘির দিকে তাকিয়ে বসেছিল সে। শুভ আবারও তাকে বলে, আচ্ছা আচ্ছা শোন, এখন এসব থাক, অনেক রাত হয়েছে, চ ভেতরে চ। আরে ঘরে গিয়ে ঘুমাবি ভাই, ঘুম না পেলেই আমরা আড্ডা দেবো, চ। চলে আসবো তোর সাথে? এইভাবে জিজ্ঞেস করার কি আছে? হ্যাঁ চলে আয়, আমার সাথেই তো আসবি। আয় আয় চ, আয় হাত দে আয়। এরপর শুভর সাথে যা ঘটল তার জন্য সে আদৌ প্রস্তুত ছিল না। শিয়া হাত বাড়িয়ে যখন উঠে আসবে তখন শুভর হাত ধরতেই সজোরে তাকে টেনে নেয় সে, এবং গোলদিঘির জলের তলায় মুহূর্তের মধ্যে মিলিয়ে যায় শুভর চিহ্ন। চারিদিকটা এখনো থমথমে হয়ে আছে। পূর্ণিমার চাঁদের আলোতে বোঝবার উপায় নেই যে কিছুক্ষণ আগেই এখানে একটা জলজ্যান্ত মানুষকে গিলে নিয়েছে এই গোলদিঘির অশরীরী। এর পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলেই রাজ পাশ ফিরে দেখে বিছানায় শুভ নেই। ঘুম ঘুম চোখে উঠে বসে ফোন হাতে নিয়ে দেখে তখন সকাল 9টা বাজে। রাজ আর্যকে ডাকে ঘুম থেকে ওঠার জন্য, কিন্তু সে এক ডাকে সাড়া দেয় না। তাই রাজ আর্যকে ঠেলা মেরে ডাকে, এই আর্য ওঠ না, এই আর্য ওঠ না ভাই, 9টা বেজে গেল, আর কতক্ষণ ঘুমাবি, ওঠ। উফ, আরে দাঁড়া না, একটু ঘুমোতে দে না, কলেজ তো নেই আজ, একটু শান্তিতে ঘুমোতে দে না ভাই। আরে শুভ নেই ঘরে, দেখ না একবার উঠে। আরে এতে ভাবার কি আছে, দেখ না, হয়তো বাথরুমে আছে বা অন্য কোথাও, ওর তো সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস আছে। আরে তুই যা, আমাকে ঘুমোতে দে। আর্যর কথায় রাজ গিয়ে দেখে বাথরুম ফাঁকা, ভিতরে কেউ নেই। আরে না রে ভাই, ভিতরেও নেই, দেখছি। আচ্ছা তাহলে একটা ফোন কর, বা ঈশানদের সাথে আছে দেখ, জ্বালাতন করিস না আমায়। রাজ প্রথমে শুভকে ফোন করে। না, ফোন লাগছে না, নট রিচেবল বলছে। একবার ওদের ঘরে দেখি। আর্য আর্য এবার একটু চিন্তিত হলো, আর রাজ বেরিয়ে পাশের ঘরে গেল। দরজায় ধাক্কা মেরে বলে, ঈশা, শিয়া, আরে দরজাটা খোল, কিরে দরজা খোল। কিছুক্ষণ পর দরজা খুলে বেরিয়ে আসে শিয়া। উফ, কি হলো? এত তাড়াতাড়ি ডাকছিস কেন? হ্যাঁ রে, শুভ এসেছিল তোদের ঘরে? হ্যাঁ। কি? শুভ? শুভ এখানে আসতে যাবে কেন? ঘুম থেকে উঠে দেখলাম পাশে নেই, তারপর বাথরুমেও নেই, তাই ভাবলাম। ও না, ও তো এখানে আসেনি রে। তবে ও গেল কোথায়? কালও অনেক চুপচাপ ছিল জানিস, আমি জিজ্ঞেস করেছিলাম তখন বলল কোকোর জন্য মন খারাপ। মন খারাপ? কোকোর জন্য? আচ্ছা ঠিক আছে, তোরা ঘরে থাক, আমি আসছি। হ্যাঁ, নেই নেই মানে কি? সকাল সকাল কর্পূরের মতো উবে গেল নাকি ছেলেটা? দাঁড়া দাঁড়া, একবার ফোন করে দেখি। রাজ ফোন হাতে নিয়ে শুভর নম্বরটা ডায়াল করে ফোনটা কানে দিয়ে জানালার পাশে এসে দাঁড়ায়। আর ঠিক তখনই হুট করে ওর চোখ যায় গোলদিঘির পাড়ে। ও দেখে শুভ দিঘির পাড়ে দাঁড়িয়ে আছে আর মাথা নিচু করে জলের মধ্যে কিছু একটা দেখছে। রাজ কান থেকে ফোনটা নামিয়ে কলটা ডিসকানেক্ট করে দেয়। আর্য রাজকে ওভাবে হাঁ করে জানালার দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কিরে কিরে, কি হলো? ফোন তুললো না শুভ? শুভ দিঘির পাড়ে কি করছে এত সকালে? হ্যাঁ, কি ভাট বকছিস? সকাল সকাল দিঘির পাড়ে ও কি করতে যাবে? ভাট বকছি না, আমার কথা বিশ্বাস না হলে দেখবি আয়।
আর্য রাজের কথা মতন ওর পাশে জানালার কাছে গিয়ে দেখে সত্যি সত্যি শুভ দাঁড়িয়ে আছে দিঘির পাড়ে, আর মাথা নিচু করে বিভোর হয়ে জলের মধ্যে কিছু একটা দেখছে। চল তো দেখে আসি, পাগলটা ওভাবে জলের মধ্যে কি দেখছে। হ্যাঁ চল। আর্য আর রাজ দুজনে হোটেল থেকে বেরিয়ে দিঘির পাড়ে এসে দেখে শুভ এখনো দাঁড়িয়ে আছে, আর জলের মধ্যে তাকিয়ে কেমন যেন মিটিমিটি হাসছে, আর কিছু বলছেও বিড়বিড় করে। আর্যর পাশে গিয়ে ডাকে, কিন্তু শুভ কোনো সাড়া দেয় না। শুভ, এই শুভ, এখানে কি করছিস দাঁড়িয়ে? শুভ, কিরে? আর্য এবার ওর কাঁধ ধরে একবার ঝাঁকিয়ে দিতেই শুভ এমনভাবে চমকে ওঠে যেন ওই দুনিয়াতেই ছিল না এতক্ষণ, এক আলাদা জগতে বাস করছিল। তুই এমন করলি, আমি তো ভয় পেয়ে গেলাম ভাই। আচ্ছা রে ছাগল, তুই আগে বল, তুই এখানে দাঁড়িয়ে জলের মধ্যে কি দেখছিলি এতক্ষণ ধরে, আর এত সকালে এখানে এলি বা কেন? এক পুরাতন ইতিহাস যা কেউ কোনোদিন প্রকাশ করেনি। তোরাও সব বুঝবি না, চ ঘরে চ, ফ্রেশ হয়ে ওদের ডাকি, বেরোতে হবে তো। হ্যাঁ ঠিক বলেছিস, চল এবার, বেলা হয়ে গেল অনেকটা। এই বলে ওরা একসাথে 3 জন বন্ধু হোটেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে একসাথে 5 জন মিলে ঘুরতে বেরিয়ে যায়। আজকে ওরা আরেকটু দূরে যায় ঘোরাঘুরি করতে। ঘুরে হোটেলে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যায় ওদের, সন্ধে 6টা বেজে গেছে। আজকেও হোটেলে ফিরে যথারীতি একই দৃশ্য দেখতে পায় ওরা। আশেপাশে পুরো নিস্তব্ধ, আর হোটেলের মহিলাটি হাতে তালা চাবি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ওদের দেখে উনি বেশ বিরক্ত হয়ে বললেন, তোমাদের তো বলেছিলাম তাড়াতাড়ি বাড়ি ফিরতে, কথাটা কানে যায়নি তোমাদের? কাল বেরোলে দয়া করে তাড়াতাড়ি ফিরে এসো তোমরা, কতটা সন্ধে হয়ে গেল আজ। বলে মহিলাটি ওদের উত্তরের অপেক্ষা না করে দরজায় তালা লাগিয়ে নিজের ঘরের দিকে চলে যান। কি অদ্ভুত না মহিলাটা। সত্যি তাই, একেবারে কাঠখোট্টা। আসলে বর নেই তো, তাই মুখে মধু দেবার লোক নেই। রাজের এই কথায় সকলে হা হা করে হেসে ওঠে। আচ্ছা শোন, আমি না রুমে গেলাম, আমার মাথাটা বড্ড ধরেছে, তোরা আড্ডা দে, আমি রুমে শুতে গেলাম একটু। আচ্ছা, মাথা খুব ব্যথা করছে নাকি? ওষুধ এনে দেবো? আরে না রে, এমনি ওই মাইগ্রেনের ব্যথা, ওই ঘন্টাখানেক ঘুমোলে ঠিক হয়ে যাবে। তোরা যা, আমি একটু পরে চলে আসবো। শিওর তো? হ্যাঁ রে বাবা, শিওর, তোরা যা এবার। ঈশা, আর্য, রাজ আর শুভদের সাথে ওদের রুমে চলে যায়, আর শিয়া নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ রাখতে রাখতে কখন যে চোখটা লেগে গেছে সেটা বুঝতেই পারেনি শিয়া। তারপর হঠাৎ কিরকম খটখট আওয়াজ হয়, ঘুমটা আলগা হয়ে আসে শিয়ার। মনে হয় কেউ যেন ওকে স্থিরভাবে পর্যবেক্ষণ করে চলেছে জানলার দিক থেকে। চোখটা ঝট করে খুলে দেখে সামনে কেউ নেই, এমনকি সারা ঘরে কারোর চিহ্ন নেই। বিছানা থেকে উঠে বসে ঘরের চারদিক একবার ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে শিয়া ওয়াশরুমে যায়। চোখে মুখে ভালো করে জল দিয়ে বেরিয়ে আসবে এই ভেবে কল খুলতেই কল থেকে লাল রক্তের ঝর্ণা বইতে শুরু করে, আর ঠিক তখনই পিছন থেকে পায়ের শব্দ পায় সে। কে কে বলে 2-3 বার ডাকার পরেও যখন কেউ সাড়া দিল না, তখন বাথরুমের দরজাটা অল্প খুলে পিছন দিকে ঘুরে তাকাতেই দেখে শুভ এক বিকট চেহারা নিয়ে তার কাছে দাঁড়িয়ে রয়েছে। তার পুরো শরীর ভিজে, এমনকি জামা কাপড় পর্যন্ত ভিজে আছে। মুখ পুরো সাদা ফ্যাকাশে হয়ে গেছে, আর তার সাথে ওই 2 চোখ কালো হয়ে শুধু চোখের মণি থেকে সরু আঁকা বাঁকা পথে বেরিয়ে আসছে রক্তগঙ্গা। শিয়া এই দেখে ভয় প্রায় আধমরা হয়ে গিয়েছিল, এবং তারপর সে দেখে
শুভ হাতে একটা কাঠুরি নিয়ে দাঁড়িয়ে আছে। শিয়াকে চিৎকার করে আটকানোর চেষ্টা করলেও শুভ এক কোপে শিয়ার ঘাড়ে কাঠামোটা বসিয়ে দেয়। সাথে সাথে চিৎকার করে বসে শিয়া। কিন্তু এ কি? শিয়া এই সবে চোখ খুলেছে। সে তো বিছানাতেই আছে। তবে কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল সে? মাথাটা প্রচণ্ড ধরে আছে শিয়ার। এইবার সে সত্যিই বিছানা ছেড়ে উঠে বসে এবং দেখে চারপাশে কেউ নেই। বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে বেরিয়েও আসে। মাথা ব্যথাটাও আগের মতন এখন আর নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6:45 বাজে। হাতে ফোনটা নিয়ে রুম থেকে বাইরে চাবি দিয়ে আর্যদের রুমে চলে যায় ও। ওখানে গিয়ে শিয়াও সবার সঙ্গে আড্ডা দিয়ে একেবারে ডিনার করে নিজের রুমে আসে। রুমে এসে জামা চেঞ্জ করে ঈশার সাথে কিছুক্ষণ কথা বলে শুয়ে পড়ে বিছানায়। কিছুক্ষণের মধ্যে চোখটাও বুজে আসে ঘুমে। আবার সেই সন্ধ্যাবেলার মতন খটখট শব্দে ঘুমটা ভেঙে যায় তার, যেন কেউ খড়ম পরে হাঁটছে। খাটের ওপর উঠে বসে শিয়া। সিলিংয়ের পাখাটা ফুল স্পিডে ঘুরলেও যেন গায়ে কোনো রকমই হাওয়া লাগছে না তার। ঘরের ভিতর কিরম ভ্যাপসা একটা গরম লাগায়। ভাবে রুমের বাইরে লবিতে একটু হাঁটবে। লবির একধার পুরোটা খোলা, সুতরাং দিঘির হাওয়াটাও বেশ ভালোই আসবে। পাশে ঘুরে ঈশাকে দেখে ও গভীর ঘুমে আচ্ছন্ন। তাই ওকে আর না ডেকে একাই বাইরে বেরিয়ে যায় সে। বাইরে বেরিয়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বাইরেটা দেখে শিয়া। বেশ মায়াবী লাগছে জায়গাটা। হঠাৎ ওর কানে কিরকম একটা আওয়াজ আসে, যেন কেউ খুব আস্তে আর্তনাদ করছে। কেউ চেঁচালে তার মুখের ওপর হাত দিয়ে চেপে দিলে যেরকম আওয়াজ হয়, ঠিক সেই রকমই একটা তীক্ষ্ণ শব্দ তার কানে আসতে থাকে। শিয়া সেই শব্দ অনুসরণ করে সেই লবির সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকে। শিয়া যতই এগোচ্ছে ততই যেন আওয়াজটা দৃঢ় হয়ে ওর কানের মধ্যে বাজছে। ঠিক এমন সময় ওর মনে হয় যেন ওর পেছনে কেউ আস্তে আস্তে পা ঘষে হেঁটে আসছে। সেই সময় ও থমকে দাঁড়িয়ে যায়। আরও একটা জিনিস খেয়াল করে ও। হঠাৎ করেই যেন সেই তীক্ষ্ণ আর্তনাদের শব্দটা আসা বন্ধ হয়ে গেছে, আর সাথে সাথেই ওর পিছনের আওয়াজটা যেন আরো এগিয়ে আসছে ওর দিকে। এমন সময় মনে পড়ে ঘুমের মধ্যে দেখা সেই স্বপ্নের কথা। শুভকে এমন অদ্ভুত ভয়ঙ্কর অবতারে দেখে সে একেবারে শিউরে উঠেছিল। এখনো সে যেন ক্রমশ শক্তি হারিয়ে ফেলছে হাঁটার। ওর পা যেন এখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছে, যেন কেউ শক্ত করে আটকে রেখে দিয়েছে ওর পাকে। আওয়াজটা এগিয়ে আসতে আসতে একদম ওর পিছনে এসে থমকে যায়। শিয়া মনে সাহস নিয়ে আস্তে আস্তে পিছনে ঘুরে দাঁড়ায়, কিন্তু পিছনে ঘুরে ও অবাক হয়ে যায়। কই, ওর পিছনে তো কেউ নেই। পুরো লবিটাই ফাঁকা পড়ে আছে। তাহলে সেই শব্দটা? না 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 না, সে তো স্পষ্ট শুনতে পেয়েছে শব্দটা। শিয়া আবার আস্তে আস্তে পিছন থেকে সামনের দিকে ঘোরে, আর সামনে ঘুরে দাঁড়াতেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে ওর শির দ্বারা দিয়ে এক শান্ত শিহরণ নেমে যায়। ওর সামনে দৃশ্যমান হয়ে আছে এক বিবস্ত্র মেয়ে, যার সারা গা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। সে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ওর শরীরটা হাওয়ায় ভাসছে, পায়ের পাতা উল্টো দিকে ঘোরানো। এই দৃশ্য দেখে শিয়া মাটিতে পড়ে যায় থতমত খেয়ে। ভয়ে কাঁপতে কাঁপতে সে জিজ্ঞাসা করে, কে কে তুমি, কি চাও? ওদিক থেকে তখনও কোনো উত্তর আসেনি। শিয়ার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়ে। এইবার সেই বস্ত্রহীন নগ্ন শরীর নিয়ে থাকা সেই নারীর অশরীরী আত্মা তাকে বলে ওঠে,
মুক্তি চাই। মুক্তি? এই কথা বলার সাথে সাথেই সেই নগ্ন দেহ গোটা লবিতে তার চাপা কান্নার আওয়াজ করতে করতে এদিক থেকে ওদিকে ছুটে বেড়ায় তার উল্টো পা নিয়ে। এই দৃশ্য দেখে সে আর থাকতে পারে না, ওখানেই জ্ঞান হারায় সে। অশরীরী তখনের মতন ওখান থেকে চলে যায়। তারপর পরদিন সকালে হঠাৎ দরজার মধ্যে জোরে টোকা দেওয়ার আওয়াজে আজও ঘুম ভেঙে যায় আর্যর। আর্য কানের ওপর বালিশ চাপা দিয়ে ঘুমানোর চেষ্টা করলেও তা সম্ভব হয় না। আর্য, এই আর্য, রাজ, শুভ, দরজাটা খোল প্লিজ, প্লিজ দরজাটা খোল, খুব আর্জেন্ট। ঈশার গলার জোর আওয়াজ পেয়ে আর্য তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ে। আর্য দৌড়ে গিয়ে দরজা খোলে। এই আর্য, তাড়াতাড়ি চল, দেখ সিয়া লবিতে জ্ঞান হারিয়ে পড়ে আছে আর ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। কি বলছিস? লবিতে কি করছিল আর জ্বরে গা পুড়ে যাচ্ছে মানে? জানি না রে, কাল তো আমরা একসাথেই শুয়েছিলাম, তারপর জানি না ও কখন বাইরে গেল আর কিভাবে গেল, কিভাবে ও বাইরে জ্ঞান হারিয়ে পড়ে গেল সেটাও বুঝতে পারছি না। এত জ্বর গায়ে মেয়েটার, কি যে করি, প্লিজ তুই চল। হ্যাঁ, চল। আর্য সাথে সাথে ঈশার সঙ্গে যায় এবং গিয়ে দেখে শিয়া সত্যি ওখানে পড়ে আছে জ্ঞান শূন্য হয়ে। আর্য ওকে কোলে তুলে নিয়ে ঈশার রুমের বিছানায় গিয়ে শুইয়ে দেয় ওকে। কিচ্ছু জানি না রে, বললাম তো, আমি সকালে উঠে দেখি ও আমার পাশে শুয়ে নেই, আমি রুম থেকে বেরিয়ে দেখি ও এভাবে লবিতে পড়ে আছে। দাঁড়া, আমি কিছু খাবারের ব্যবস্থা করি, তারপর ওকে কিছু খাইয়ে ওষুধপত্র খাওয়াতে হবে, নয়তো আবারও জ্বর বাড়বে। এই ঘুরতে এসে মেয়েটার যে কি হলো। এই বলে আর্য রুম থেকে বেরিয়ে যায়। ঈশা গিয়ে একটা বাটির মধ্যে জল আর কাপড়ের টুকরো নিয়ে ওর মাথায় জলপট্টি দিতে থাকে। কিছু সময় পরে আর্য আর ওর সাথে রাজ আর শুভ আসে। এই স্যুপটা ওকে খাওয়াই, তারপর ওষুধ খাওয়াবো। ঈশা আর রাজ ওকে ধরে বসায় আর আর্য ওকে স্যুপ আর ওষুধ খাইয়ে দেয়। শিয়ার তখনও পুরোপুরি জ্ঞান না ফেরায় শুভ ওকে ধরে থাকে আর আর্য ওষুধটা খাইয়ে দেয় ঠিক করে। সত্যি বলতে শুভর শিয়ার প্রতি একটা দুর্বলতা আছে, যেটা সাধারণ বন্ধুত্বের থেকে একটু বেশি। শিয়াও শুভর ছোট ছোট জিনিস লক্ষ্য রাখে। ওরা যে সত্যিই দুজন দুজনকে বন্ধুর থেকে একটু বেশি পছন্দ করে সেটা আর্য, ঈশা, রাজও বেশ টের পায়। তাই শিয়ার এরকম জ্বরে যে শুভকে আগলে রেখেছে সেটা দেখে বাকিরা নিজেদের মধ্যে একবার চোখাচুকি করে বলে, আচ্ছা শুভ, তুই কাল রাতে কোথায় ছিলি রে? আমি তো ঘরেই ছিলাম। হ্যাঁ, ও তো ঘরেই ছিল। কেন রে? না, কাল রাতে আমাদের সিয়া একা একা লবিতে ছিল নাকি ওর সাথে কেউ? না, আমি এমনি বলছিলাম আর কি। এই শোন, এখন না এইসব ইয়ার্কি সময় না। হ্যাঁ, দেখছিস না মেয়েটার জ্বরে গা পুড়ে যাচ্ছে। দেখ, আমাকে বাটিটা দে, আমি জলপট্টি দিয়ে দিই। হ্যাঁ এই নে। সত্যি ঘুরতে এসে মেয়েটার হুট করে যে কি হলো। চিন্তা করিস না, ওষুধ দিয়েছি তো, ঠিক হয়ে যাবে। ওই বাইরে সারা রাত ছিল, তাই জ্বরটা এসেছে। এই তো ওষুধ খেলো, দেখ ঠিক হয়ে যাবে। ঘণ্টাখানেক পর ওষুধের দ্বারাই শিয়ার জ্বর অনেকটা নেমে যায়। ঈশা শিয়ার তাপমাত্রা চেক করে দেখে নেয় একবার। জ্বরটা অনেকটাই কমেছে, যা তোরা কিছু খেয়ে আয়, আমি আছি ওর পাশে। কিন্তু তুইও তো কিছুই খাসি সকাল থেকে। তোরা খেয়ে নে, তারপর আমার জন্য না হয় খাবার নিয়ে আসিস, আর সিয়ার জন্য আনিস কিন্তু। ঈশার কথায় সম্মতি জানিয়ে ওরা তিনজনে বেরিয়ে যায় ওখান থেকে। ঈশা ওদের সবার সাথে কথা বললেও শুভকে দেখে কেমন যেন খটকা লাগে ওর। কিরকম চুপ হয়ে বসে আছে যেন, ওর মুখে কেমন একটা গম্ভীর ভাব। ঈশার এইসব ভাবনার মাঝেই শিয়ার জ্ঞান ফিরে আসে। ও ভালো করে জায়গাটাকে দেখে নিজের অবস্থান বোঝবার চেষ্টা করে। আস্তে আস্তে ওর আগের রাতের কথা মনে পড়ে এবং সেই ফ্ল্যাশব্যাক চোখের সামনে ভেসে ওঠে। তারপর হঠাৎ করে চেঁচিয়ে উঠে বলে, বাঁচাও, বাঁচাও, আমি এখানে থাকবো না, বাঁচাও, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো মা,
ঈশা শিয়ার এরকম অবস্থা দেখে ওকে জড়িয়ে ধরে আগলে নেওয়ার চেষ্টা করে। কি হয়েছে, কি হয়েছে সিয়া? কেন বাঁচাও বাঁচাও বলছিস? আমি তো আছি, এই তো আমি আছি তোর কাছে। কেউ তোর কিচ্ছু করতে পারবে না। শান্ত হ বাবু। কে কি করবে আমায় বল, বল আমায়। শিয়া ঈশাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে, ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে, কাল রাতে রাতে ও এসেছিল আমার মারতে। শিয়া হেঁচকি তুলতে তুলতে কোনো রকমে কথাটা বলে ঈশাকে। ঈশা কথাটা শুনে বেশ অবাক হয়, শিয়াকে জলের গ্লাস এগিয়ে দেয়। কে তোকে মারবে বল আমায়। ওই মেয়েটা কি বিভৎস রকমের দেখতে। কোন মেয়ে? কাকে? কাকে কিরকম দেখতে? সব খুলে বল আমায়। তুই কাল ওখানে গেলেই বা কি করে? মেয়েটা নগ্ন অবস্থায় ছিল। কি নগ্ন? কে কে? জানি না, জানি না। ও খালি নগ্ন অবস্থায় ছিল, আর আর পায়ের পাতা দুটো ছিল উল্টো। কি? শিয়া আস্তে আস্তে ঈশাকে সবটা খুলে বলে। ঈশা নাস্তিক নয়, ও যেমন ভগবানে বিশ্বাস করে তেমন অশরীরী প্রেত আর আত্মাদেরও বিশ্বাস করে। ও শিয়াকে শান্ত করে খাটের ওপর বসিয়ে ওর দাদুকে ফোন করে। ওর দাদুকে সব কথা জানায়। ওর দাদু এককালে এইসব নিয়ে অনেক সাধনা করেছেন। তিনি সব শুনে ওদের কাছে আসবেন বলে সিদ্ধান্ত নেন। ঈশা শিয়ার দিকে তাকিয়ে দেখে ও একদম গুটিসুটি মেরে বসে আছে। ঈশা ওর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এমন সময় আর্য, রাজ আর শুভ ওদের রুমে আসে। শিয়ার জ্ঞান ফিরেছে দেখে ওদের সবার শরীরেই প্রাণ আসে। আর্য ঈশাকে খাবার দিয়ে ওকে খেতে বলে। ঈশা খেয়ে নিয়ে আর্যর সাথে বাইরে আসে কথা বলতে। ঈশা আর্যকে শিয়া ওকে যা বলেছে তা বলে। তোরা মেডিকেলের স্টুডেন্ট হয়ে এসব মানিস কি করে? সবকিছু সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না আর্য। ভগবান যদি থাকে তাহলে অশরীরীও থাকে। ও হয়তো ঘুমের ঘরে ভুল দেখেছে, এটাও তো হতে পারে। না আর্য, ঘুমের ঘরে কেউ ভুল দেখলে তার পুঙ্খানুপুঙ্খভাবে কখনোই বর্ণনা করতে পারে না সবকিছু। আর তুই বল না, ঘুমের ঘরে কেউ যদি কিছু দেখে ওভাবে জ্ঞান হারিয়ে ফেলে, আর অত ধুমঝড় আসে কখনো? আর্য কোনো উত্তর না দেওয়ায় ঈশা আবারও বলে, কি হলো এবার? কোথায় গেল তোর সব যুক্তি? বল। শোন, দাদু আজ বিকেলের মধ্যেই চলে আসবে। ততক্ষণ শুভ আর সিয়াকে আমাদের দুজনকেই দেখে রাখতে হবে। সিয়াকে নয় বুঝলাম যে দেখে রাখতে হবে, কিন্তু শুভর কি হলো আবার? তুই খেয়াল করে দেখিসনি হয়তো ও কিরকম অদ্ভুত আচরণ করছে। কালকে আমরা এত ঘুরলাম, এত আনন্দ করলাম, কিন্তু দেখেছি আমি ও কিরকম আমাদের থেকে আলাদা আলাদা থাকছিল। তো এতে কি প্রমাণ হয়? হয় অনেক কিছুই প্রমাণ হয়। এখন এসব নিজে বেশি ঘাটাঘাটি না করে যেটা বললাম সেটা কর। তারপর দাদু আসছেই, দাদু সব ঠিক দেখে নেবে। এই বলে ওরা ঘর থেকে বেরোতে যাবে, এমন সময় হঠাৎ শিয়া আবার কি সব বিড়বিড় করে বলছে শুনতে পায় ঈশা। না না, আমায় মেরো না, আমাকে মেরো না, না না, আমাকে মেরো না, মেরো না, আমাকে মেরো না। কে কে মারবে তোকে? আমার মনে হয় সেই অশরীরী ওকে এখনো ভর করে আছে, জানিস? কিন্তু কিন্তু মেরো না কেন বলছে? দাঁড়া, ওকে একটু মাথায় জল পট্টি দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, আমি তোকে হেল্প করছি। ঈশা শিয়ার মাথায় জলপট্টি দেয়। আর তারপরেই তাদের সাথে যা ঘটল তার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। মাথায় জলপট্টি দিচ্ছে এমন সময় ঈশা দেখে শিয়ার চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে আসছে। তারপর হঠাৎই ওরা লক্ষ্য করে শিয়ার গায়ের ওপর থেকে চাদরটা ধীরে ধীরে উঠে যাচ্ছে, আর তার সাথে শিয়ার শরীরও। আর্য, রাজ, ঈশা সবাই হাঁ করে তাকিয়ে থাকে। শিয়ার শরীরের ওপর থেকে চাদর উঠে গিয়ে শিয়া আকাশে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আর শিয়ার পা দুটো উল্টো দিকে বেঁকে গেছে।
তার দুটো হাত উল্টো দিকে বেঁকে গিয়ে ওর চোখ থেকে বেরিয়ে আসছে রক্তগঙ্গা। এই দৃশ্য দেখে আর্য আর রাজ থ মেরে দাঁড়িয়ে গিয়েছিল। আর ঠিক সেই সময় একমাত্র ঈশা বুদ্ধি করে চাদর নিয়ে বিছানায় উঠে শিয়াকে জড়িয়ে দেয়, আর সাথে সাথে হনুমান চালিসা জপ করে। এমনকি এও বলে যে ওর কিছু হবে না। কিচ্ছু হবে না তোর বাবু, আমি তো আছি, আমরা সবাই আছি, কিচ্ছু হবে না তোর। ঈশার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে শিয়ার সেই দেহ। স্পষ্টই বোঝা যাচ্ছিল এই কান্না শিয়ার নয়, এই কান্না ওর ভেতরে থাকা আত্মার। কাঁদিস না, আমরা আছি তো, আমাদের ওপর ভরসা রাখ। এই কথা বলতে বলতেই ধীরে ধীরে শিয়ার পা দুটো উল্টো দিক থেকে সোজা হয়ে যায়, আর তার হাতও আগের মতন স্বাভাবিক হয়ে যায়। চোখ মুখ ফ্যাকাশে থাকে না, রক্তগুলো শুকিয়ে যায়। ঈশা কাপড়ের টুকরো দিয়ে সেটা মুছে দেয় এবং শিয়া জ্ঞান হারিয়ে শুয়ে পড়ে আবার। শোন, এখন যা তোরা। এটা 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 কি কি দেখলাম আমরা? যা দেখলাম তা কি সত্যি? সবটা সত্যি। এবার দাদু আসার অপেক্ষা করতে হবে। এখন তোরা যা, আমি আছি ওর কাছে। আর্য ঈশার কথায় সম্মতি দিলে দুজন একসাথে ঘরের ভিতর চলে যায়। ঘরের ভিতর ঢুকে দেখে শুভ জানালার কাছে গিয়ে সেখান থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করছে। আর্য দৌড়ে গিয়ে শুভকে চাপটে ধরে। রাজও গিয়ে ওকে ঠেলে ঘরের ভিতর ঢোকানোর চেষ্টা করে, কিন্তু শুভর শরীরে যেন এক দানবীয় শক্তির ভর হয়েছে। এইসব শব্দ শুনে পাশের ঘর থেকে ঈশাও ছুটে আসে আর রাজের সাথেই সাহায্য করবার চেষ্টা করে। হে শুভ, তুই পাগলামি করছিস কেন? এখান থেকে লাফ দিলে তোর তো হাত পা ভেঙে যাবে। আমায় ছাড় তোরা, আমায় ছাড়, আমি এক্ষুনি ওকে শেষ করে দেব। ওকে আমি আর বাঁচতে দেব না, কিছুতেই দেব না। আমায় ছাড় তোরা, আমায় ছাড়, আমি এক্ষুনি ওকে শেষ করে দেব। ওকে আমি আর বাঁচতে দেব না। তুই কাকে শেষ করবি? পাগলের মতো আর্য আর উপায় না পেয়ে শুভকে ধাক্কা মেরে ঘরের ভিতর ফেলে দেয় এবং ওকে কষিয়ে এক থাপ্পড় মারে। ফলত শুভ একদম চুপ করে যায়। কিরে কিরে, তোর কি হয়েছে? এরকম করছিস কেন? কি 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 হয়েছে? কি হয়েছে? তুই তুই আমায় এভাবে এভাবে ধরে আছিস কেন? এই কি হয়েছে? সাথে সাথে শুভ যেন এক আলাদা জগৎ থেকে ফিরে আসে। আর্য পিছন ঘুরে ঈশার দিকে তাকায় কৌতূহলী দৃষ্টি নিয়ে, আর ঈশা ওর দিকে তাকিয়ে ওকে চোখের ইশারায় আশ্বস্ত করে। আরে কি রে ভাই, বল না কি হয়েছে? মাথাটা এমন ভারী হয়ে আছে কেন? এই বলে ঈশা ওকে জল এনে দেয় আর ওর ব্যাগ থেকে এক রুদ্রাক্ষের মালা বের করে শুভর গলায় পরিয়ে দেয়। তুই আমার এসব পড়ালি কেন? আরে তুই তো বললি তোর মাথা ঝিমঝিম করছে, তাই এটা পড়ালাম তোকে। দেখবি ঠিক হয়ে যাবে শরীরটা তাড়াতাড়ি, মাথার যন্ত্রণাটাও কমে যাবে। শুভ ঈশার কথায় ঘাড় নেড়ে সম্মতি জানায়। ঠিক আছে, পড়া। এভাবেই আস্তে আস্তে বেলা গড়িয়ে বিকেল হয়। বিকেল 4টে নাগাদ ঈশার দাদু অর্থাৎ হরিপ্রসাদ বাবু ওই হোটেলে আসেন। ঈশা গিয়ে হরিপ্রসাদ বাবুকে শিয়া আর শুভ যে ঘরে ছিল সেই ঘরে নিয়ে যায়। সবাই কোথায়? ওরা ঘরে আছে দাদু। ঠিক আছে। গোল দিকে বাড়ি দেখে তো মনে হচ্ছে পুরো মায়াজালে ভরে আছে। পুরো আশেপাশে গেলেও একেবারে গোগ্রাসে গিলে খাবে। ওখান থেকেই কিছু হয়েছে মনে হয়। বেশ, ঠিক আছে, চলো দেখি। হরিপ্রসাদ বাবু ঘরে ঢোকেন এবং শুভ এবং ঈশাকে দেখে বললেন, ওর গলায় ওই রুদ্রাক্ষের মালা কি তুই পরিয়েছিস? হ্যাঁ দাদু, আমি পরিয়েছি। ও কিরকম পাগলের মতো আচরণ করছিল তখন আমার তোমার দেওয়া ওই রুদ্রাক্ষের মালার কথা মাথায় আসে। তুমি তো বলো বিপদে যখন পড়বে তখন যেন রুদ্রাক্ষের মালা ধারণ করি, তাহলেই সব সমস্যা ঠিক হয়ে যাবে। তাই আমি তোমার কথা মতোই কাজ করেছি। হরিপ্রসাদ বাবু মৃদু হেসে ঈশার মাথায় হাত বুলিয়ে দেন। তারপর উনি ঘরের ভেতরে আরও ঢোকেন। ঘরে ঢুকেই তিনি প্রথমে শিয়ার কাছে যান। শিয়া যে সেই সময় জ্ঞান হারিয়ে ঘুমিয়েছিল, এখনো ঘুম থেকে ওঠেনি সে, একইভাবে ঘুমিয়ে আছে। উনি শিয়ার মাথায় হাত বুলিয়ে
ওনার ব্যাগ থেকে এক চরণামৃতের শিশি নিয়ে কিছুটা তরল শিয়ার মুখে ঢেলে দেন। তারপর উনি শুভর দিকে তাকান। শুভ চুপচাপ ঘরের এক কোণে গুটিসুটি মেরে হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে। তারপর উনি ঈশার উদ্দেশ্যে বলেন, শিয়া কিছু সময় পরে ঘুম থেকে উঠে যাবে। এরপর তিনি ঘর থেকে বেরিয়ে যান। আর্য আর রাজ এবং সাথে ঈশাকেও আসতে বলেন। ওরা সবাই ঘরের বাইরে আসে। দাদু, তুমি বেরিয়ে আসতে বললে কেন? হ্যাঁ দাদু, আপনি তো শুভর কাছে গেলেনই না, তাহলে তাহলে ওকে ঠিক করবেন কি করে? হ্যাঁ, শুভকে যা দেখলাম, ওর নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। আমার বিশ্বাস শিয়া কিছু জানে। কই, আমায় তো কিছু বললো না তখন। শুধু যেটুকু বললো ও যা দেখেছে চোখে। সব কথা তো আর সবাইকে বলার নয়, তাই না? ঠিক সময় আসলে ও ওর কথা বলে দেবে। এ নিয়ে বেশি চিন্তা করার মতো কিছু নেই। হরিপ্রসাদ বাবুর কথার কোনো অর্থ না বুঝতে পারলেও আপাতত এই সময়ের জন্য চুপ করে যায় ওরা। কিছু সময় পরে শিয়ার ঘুম ভেঙে যায় এবং তারপর হরিপ্রসাদ বাবু ওর কাছে গিয়ে বসেন। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আমি ঈশার দাদু, তুমি কোনো চিন্তা করো না আর ভয়ও পেও না, কেমন? তুমি যা যা জানো আমাকে সবটা খুলে বলো, আমি তোমাকে বাঁচাতে পারবো। আপনি কি করে জানলেন আমি সব জানি? আমি সব জানি, তুমি শুধু আমাকে বলো, কেমন? এই গোলদিঘিতে প্রিয়া বলে একটি মেয়ে ছিল। ও উচ্চ মাধ্যমিক দিয়ে ভালো নাম্বার পেয়ে এখানে এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ওর চোখে অনেক স্বপ্ন ছিল, অনেক বড় হবে, অনেক পড়াশুনো করবে। কিন্তু এই রমেন সব স্বপ্ন শেষ করে দেয়। একদিন প্রিয়ার কলেজ থেকে ফিরতে দেরি হয়ে গেছিল। এখানে ওই গোলদিঘির পাশ দিয়ে ওকে যেতে হতো। সেদিন রাত হয়ে যাওয়ায় চারিদিক অন্ধকারে ঢেকে গেছিল। তখন রমেন আর ওর দলবল এসে প্রিয়াকে তুলে নিয়ে যায়। ওই নরপিশাচের দল ওর সারা শরীর ছিন্ন ভিন্ন করে ফেলে। তারপরে গোলদিঘির পাড়ে ওকে মেরে ওর শরীর নগ্ন করে ওকে পুঁতে দেয়। শিয়ার কথাগুলো শুনে ওখানে থাকা সকলেরই গায়ে কাঁটা দিয়ে ওঠে। এর মাঝে আর্য হঠাৎ বলে ওঠে, শুভকে যা দেখলাম, ওর নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। প্রিয়া প্রথমে শুভর শরীরে প্রবেশ করে ওই রমেনকে মারতে যেতে চেয়েছিল। ওকে পুকুরে টেনেও নিয়ে গিয়েছিল, কিন্তু মাঝখানে আমি এসে পড়ায় ও ব্যর্থ হয়। কিন্তু আমার কোনো ক্ষতি করেনি। আমায় নিজের আসল রূপ দেখিয়ে সব কথা বলতে এসেছিল, কিন্তু আমি ভয় অজ্ঞান হয়ে যাওয়ায় কিছু বলতে পারিনি। তাহলে শুভর কি হবে? শিয়া তো বললো যে রমেনকে ধরতে হবে, তাহলেই শুভ ঠিক হয়ে যাবে। কিন্তু এই রমেনকে পাবো কোথায়? সে এই বাড়িতেই আছে। মানে? মনে আছে এই বাড়ির মালিক ওই মহিলা বলেছিল ওনার স্বামী নাকি মারা গেছেন? আসলে ওনার স্বামী মারা যাননি, উনিই রমেন। অর্থাৎ উনি তার স্বামীকে লুকিয়ে রেখেছেন। কি? ওই মহিলা? ওনাকে আমার আগেই সন্দেহ হয়েছিল। উনি খুব ভালো করেই জানতেন যে আমরা যদি জেনে যাই তাহলে ওনার ব্যবসাটা লাঠে উঠবে। হ্যাঁ, এবার রমেনকে ধরতেই হবে, না হলে আমাদের শুভ ঠিক হবে না। কিন্তু আমরা ওকে ধরবো কি করে? প্রিয়ার বাড়ি গেলেই আমরা সব প্রমাণ পেয়ে যাব। বাড়ি? তাহলে আমরা এখনই যাই? হ্যাঁ, এখনই যেতে হবে। তুই থাক, আমি আর আর্য যাই। শিয়ার শরীরটা খারাপ, আর শুভ তোকে এই অবস্থায় যেতে হবে না, আমরাই যাচ্ছি। হ্যাঁ, তোকে যেতে হবে না। চল চল তাহলে আমরাই বেরোই। শিয়ার কথা মতন ওরা প্রিয়ার বাড়ি যায়। সেখানে প্রিয়ার মা ছিল। আর্য আর রাজ ওনাকে সব কথা খুলে বলে। সব শুনে প্রিয়ার মা জানায়, সবই তো বুঝলাম বাবা, কিন্তু আমার কাছে তো প্রমাণ সেরকম কিছুই নেই। কিছু তো নিশ্চয়ই থাকবে। হ্যাঁ,
রমেনকে যেটা থেকে শাস্তি দেওয়া যায়। প্রমাণ বলতে ওই ঘটনার পর আমার মেয়েটার জামা কাপড় পাওয়া যায় দিঘির পাড়ে, তবে ওটা তো প্রমাণ নয়। আর হ্যাঁ, ওর স্ত্রী আমার বাড়ি একদিন এসেছিল আমাকে টাকা দিতে। টাকা? কেন? টাকা কেন? আসলে ওর বরের হাতের কেটে যাওয়া রক্ত ওই জামায় লেগেছিল। পুলিশকে তখন ঘুষ দিতে পারেনি, আমাকে প্রাণের ভয় দেখিয়ে টাকা দিতে এসেছিল। আমি টাকা নিইনি, কিন্তু সেদিনের একটা ভিডিও আমার ছেলের কাছে আছে। ও কেন রেখেছিল আমি জানি না। বলেছিল মা সময় আসবে, সেদিন সব ঠিক হবে, সবার সব প্রমাণ কাজে আসবে, দিদির অপরাধীদের শাস্তি হবে। আজ বুঝতে পারছি তোমরাই সেই দূত যারা আমার মেয়েটার ওপর হওয়া অন্যায়ের ন্যায় বিচার করবে। এই কথা শুনে দুজনেই অল্প মুচকি হেসে বলে, আপনার ছেলে একদম ঠিক কথা বলেছিল। আপনি আপনি চিন্তা করবেন না, আমরা আছি, সব ঠিক হবে। হ্যাঁ, আপনি শুধু ভরসা রাখুন। এরপর ওখান থেকে ওরা দুজন যথাযথ প্রমাণ নিয়ে সেটা পুলিশকে দেখিয়ে ওদের বিরুদ্ধে এফআইআর করে। ওই রমেন আর ওনার স্ত্রী দুজনকেই পুলিশ গ্রেপ্তার করে এবং হোটেলটাও বন্ধ করে দেয়। এরপর কেটে গিয়েছে 6 মাস। আজ ওদের 5 জনেরই খুব আনন্দের দিন। আজ প্রিয়ার কেসের শেষ হিয়ারিং। আজকেই রমেন এবং তার স্ত্রীর সাজা হবে, এবং ঠিক তাই হয়ও। কোর্টে ওদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়, আর তার সাথেই প্রিয়ার আত্মারও মুক্তি ঘটে। সেই দিন রমেন এবং তার স্ত্রীকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর শুভর শরীরের থেকেও চিরকালের মতনই প্রিয়ার আত্মা বেরিয়ে যায়। তবে হ্যাঁ, শুভর সেই দিনের পর থেকে স্বাভাবিক জীবনে ফিরতে বেশ কিছুদিন সময় লাগলেও সে ফিরতে পেরেছে। আজ ওরা সবাই যে যার জীবনে খুশি, আর তার সাথে এক অচেনা মেয়ের পরিবার এবং তার আত্মাকেও জাস্টিস দিতে সক্ষম ওরা। এতক্ষণ তোমরা শুনছিলে গোল দিঘির আতঙ্ক, রচনা শ্রীতান। আজকের গল্প পাঠে ছিল সৌম্যদীপ। অন্যান্য চরিত্রে ছিল আর্য, সৌভিক, ঋদ্ধি, মৌপিয়া, রুবিনা, তৃষা, নীল, সৌম্যজিৎ, সোনিয়া। গল্পের সূত্রধার এবং একটি বিশেষ চরিত্রে ছিলাম আমি, সায়ন্তন। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের মতামত, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন রোমাঞ্চকর গল্পের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।